হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোজ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। কলকাতা বইমেলা চলছে। কার কার এখনও পর্যন্ত কলকাতা বইমেলায় যাওয়া হয়ে গেছে, বই কেনা হয়ে গেছে, তারা প্লিজ আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও, কেন আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি। আমার যেতে যেতে হয়তো মানে লাস্ট দিন হয়ে যাবে, মানে নেক্সট উইকেন্ড হয়তো যাব আমি। তো আজকে যে ভিডিওটা আমি এনেছি, তার আগে বলে নিই, আমি জানি তোমরা হয়তো আশা করছো যে বুক সাজেশন ভিডিও, আমার উইশ লিস্ট, বইমেলা ব্লগ, এই ধরনের কিছু ভিডিও হয়তো আনবো, সেটা তোমরা আশা করেছিলে। বাট সেখানে আমার কিছু কথা একটু বলে নিই। সেটা হচ্ছে, আমি যে কিছুদিন আগে যে দুটো বই সাজেশন ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর মধ্যে থেকে কিন্তু আমার উইশ লিস্টগুলো তৈরি হচ্ছে, সুতরাং আমি আলাদা করে কোনো উইশ লিস্ট ভিডিও বানাইনি। দ্বিতীয় কথা হচ্ছে বইমেলা ব্লগ। আমি ওই যে বললাম, এখনও পর্যন্ত বইমেলায় যেয়ে উঠতে পারিনি, এবং বইমেলায় গিয়ে পৌঁছাতে আমার প্রায় শেষের দিক হয়ে যাবে। ততদিনে অলরেডি অনেক ইউটিউবার বন্ধুরা, অনেক চ্যানেল তোমাদের বইমেলার ব্লগ দিয়ে দেবে। সুতরাং অতদিন পরে আমার বইমেলার ব্লগ দিলাম, সেটা অতটা বেশি মানে অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। আর সেকেন্ডলি হচ্ছে, আমি যাব হয়তো খুব অল্প সময়ের জন্য, সেইটুকু সময়ের মধ্যে বুঝতেই পারছো, কৃষ্ণনগর থেকে গিয়ে বই দেখে বই কিনে আবার সেদিনকে ফেরত আসা। তো সেই রকম পরিস্থিতিতে ভ্লগ ডিফিকাল্ট হয়ে যাবে বানানো একটা গোটা হয়তো। তো যাই হোক, আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে 13টা না 14টা বই আছে, যেটা আমি জানুয়ারি মাসে পড়েছি। জানুয়ারি র্যাপ আপ ভিডিও বলতে পারো তোমরা। তো এই ভিডিওটাতে আমি ভাবলাম যে অনেকগুলো বই আছে, যেগুলোর মধ্যে থেকে যদি আমি তোমাদের রিভিউ দিই, হয়তো তোমাদের কোনো বই ইন্টারেস্টিং লাগলে বা পড়তে ইচ্ছা হলে, সেটা হয়তো তোমরা বইমেলা থেকে সংগ্রহ করতে পারো। তো সেই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের শেয়ার করি তোমাদের সাথে। তো একটা জিনিস বলে দিই, দুটো জিনিস। এটা একটা বোনাস কন্টেন্ট রয়েছে, একদম লাস্টে দেখাবো। যারা বুক রিভিউ করতে ভালোবাসো, বোনাস কন্টেন্টটা তাদের জন্য। 2 নম্বর কথা হচ্ছে, এই বইগুলোর মধ্যে একটা মাত্র ইংলিশ বই রয়েছে, বাকি সব বাংলা বই। তো ইংলিশ বইটা আমি ওই জন্য লাস্টে রাখছি, যদি তোমরা চাও ইংলিশ বই পোর্শনটা তোমরা স্কিপ করতে পারো। আর বাকিটা তো দেখে নাও যে কী কী বই আছে। চলো দেখে নিই যে কী কী বই আছে এই জানুয়ারি মাসের লিস্টে, যেগুলো আমি পড়েছি। তো ফার্স্ট যে বইটা জানুয়ারি মাসে আমি পড়েছি, সেটা হচ্ছে এই বইটা, শান্তনু মজুমদার অধিরাজ সিরিজের নতুন বই কাল রাত্রি। এটা বিভা থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 649 টাকা, এবং দেখেই বুঝতে পারছো খুব মোটা একটা বই। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 783 সম্ভবত, হ্যাঁ 783। এই বইটা সম্বন্ধে আমি ডিটেলে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তো আমি বরং সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওটার পিন কমেন্টে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এটা রিভিউতে কিন্তু আমি ডিটেলে ওই জন্য যাচ্ছি না। এরপরে বইটাতে বরং চলে আসি। সেই বইটা হচ্ছে মহিদাদুর অ্যান্টিডোট, দীপানিতা রায়ের লেখা কিশোর কাহিনী সিরিজের একটি বই, আনন্দ থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা, হ্যাঁ 200 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো সম্ভবত 114 বা 15, হ্যাঁ 115 পৃষ্ঠা। তো এই বইটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন বই, এবং যথারীতি তোমরা যদি চাও, তোমরা কোনো বাচ্চা মানে ধরে নাও এই 10-12 বছর থেকে বয়সে যদি কোনো বাচ্চা এই বইটা পড়তে চায়, সেও কিন্তু পড়তে পারে। তো এই বইটার থিমটা সম্বন্ধে আমি একটু বলে দিই, টপিকটা সম্বন্ধে। সেটা হলো, নয়ন বলে একটি সেন্ট্রাল ক্যারেক্টারকে আমরা দেখবো, যার দাদু হলেন এই মহিদাদুর বয়স প্রায় 400-450, এবং আমরা দেখতে পাবো এমন একটা পৃথিবী যেখানে মানুষ অনেক বছর বাঁচে, 400-500 বছর বেঁচে থাকে, কিন্তু সুস্থভাবে বাঁচে। তো এই মহিদাদু ইনি ইনিশিয়ালি কিছু জেনেটিক্সের ওপর কিছু গবেষণা করেছিলেন, এবং সেখান থেকে কিছু পদ্ধতি বার করেছেন, যার ফলে মানুষের কিছু একদম বাচ্চা বয়স থেকে মানুষের মধ্যে কিছু জেনেটিক্যাল চেঞ্জেস ঘটানো যায়। এবং উনি কিন্তু ইনিশিয়ালি ভেবেছিলেন যে এই জেনেটিক্যাল চেঞ্জেসগুলো দিয়ে মানুষের মধ্যে যে রোগ বালাইগুলো পরবর্তীকালে আসতে পারে, সেই অংশগুলোকে বাদ দিয়ে উনি একটা নিরাময়ের রাস্তা তৈরি করবেন। কিন্তু যখন গভর্নমেন্টের হাতে এই ফর্মুলাটা এলো, তখন দেখা গেল গভর্নমেন্ট সেই ফর্মুলাটাকে কিন্তু আরও অন্যভাবে ইউজ করছে, যেটা মহিদাদুর মতাদর্শের বাইরে। সেটা কি না, গভর্নমেন্ট চাইছে যে ধরনের গুণগুলো জেনেটিক্সের মধ্যে, যেমন আমাদের তো জেনেটিক্সের মধ্যেই সমস্ত আমরা কেমন হব, আমাদের কী কী ইচ্ছে থাকবে, কী কী ভালো লাগা খারাপ লাগা থাকবে, সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। তো এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যেসব মানুষরা টেকনিক্যালি শিল্প সত্তা রয়েছে যাদের মধ্যে, মানে যাদের মধ্যে যারা আঁকতে ভালোবাসে, যারা হয়তো বড় হয়ে গান গাইতে ভালোবাসবে, বাঁশি বাজাতে ভালোবাসবে, সেই সব মানুষের কী করছে গভর্নমেন্ট না, তারা জেনেটিক্যাল চেঞ্জগুলো যে ঘটাচ্ছে, তার মাধ্যমে সেই শৈল্পিক সত্তাটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং কোটানকোট যেটা সমাজের পক্ষে দরকারি, মানে ওই ডাক্তার হলে ভালো হবে, সায়েন্টিস্ট হলে ভালো হবে, এই ধরনের যে কাজগুলো, সেইগুলো যাতে তারা করতে পারে ভবিষ্যতে,
যাতে সেগুলোর উপর ইন্টারেস্টেড হয়, সেরকম কিছু চেঞ্জ তাদের ছোটোবেলা থেকে তাদের জিনে ঘটানো হচ্ছে। তো এই বিষয়টা করতে করতে বর্তমান পৃথিবীতে শিল্পী সত্তা ছাড়া কিছু মানুষ তৈরি হচ্ছে, এবং যারা শুধু ওই সারা জীবন খেটেই যাচ্ছে, বাঁচতে হয় বাঁচছে, এরকম একটা জীবন বাঁচছে, তাদের মধ্যে যেন কোনো সেই মানে প্রাণটা নেই। তো মহিদা দোস্তা যার ফলে এত বছর একটা লুকিয়ে গবেষণা করে একটি অ্যান্টিডোট তৈরি করেন, যে অ্যান্টিডোটটা নয়নের ঘাড়ে দায়িত্ব দেন যে তুমি এই অ্যান্টিডোটটা আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে এই যে জেনেটিক্যাল চেঞ্জেসগুলো ঘটানো হচ্ছে সেটা যেন আবার পুরনো ফর্মে ফিরে আসে, মানুষ যেন আবার নতুন তাদের মধ্যে শিল্পী সত্তা তৈরি হয়। এই নিয়ে গল্পটা। নয়ন কি পারবে সেই অ্যান্টিডোটটা কোনোভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, বাচ্চাদের মধ্যে? তো এই যে একটা টার্মোয়েল থাকবে, সায়েন্স ফিকশন, একটা মিস্ট্রি থ্রিলার, একটা এরকম ধরনের সেন্স থাকবে বইটার মধ্যে। বইটা পড়তে কিন্তু খারাপ লাগবে না, একটা সিটিংয়ে কমপ্লিট হয়ে যাবে, খুব ছোট বই। তো এই বইটা তোমরা পড়ে দেখতে পারো, বা বাড়ির যে বাচ্চারা আছে তাদেরও পড়তে দিতে পারো। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে একটি মৃত্যুর গান, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। এটা অভিযান থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 300-350 টাকা। এই বইটা ভূতের গল্প, এবং অভিষেক চট্টোপাধ্যায়ের লাস্ট 13 নম্বর ফ্লোর এবং তার সেকেন্ড পার্ট মৃত্যুজ্যোৎস্না রাত্রিটা আমার অসাধারণ লেগেছিল, এবং তারপরে আমি সেখানে এই বইটা কিনি। এই বইটা অবশ্য মৃত্যুজ্যোৎস্না রাত্রির আগে লেখা, মানে এটা সম্ভবত 13 নম্বর ফ্লোর যখন উনি লিখেছেন তার আশেপাশে কোনো একটা সময় উনি লিখেছেন বইটা। তো বইটার ব্লাডটা তোমাদের একটু দেখিয়ে দেবো, তোমরা চাইলে পজ করে পড়ে নাও, এবং আমি আমার মতো করে গল্পটা বলে দিচ্ছি। যে একটি ছোটো গ্রাম নয়নডাঙ্গা, সেখানে রেবতী ভূষণ বলে একজন পুরোহিত মশাই রয়েছেন, যিনি বেশ কিছু সেই গ্রামের কিছু খুব গোপন তথ্য তার মনের মধ্যে লুকিয়ে চলেছেন। এবং সেই গ্রামে অদ্ভুত একটা বিষয় হলো, কোনো বাচ্চা জন্ম নিলে তাকে আমরা কি সাধারণত বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় ঘুম পাড়ানি গান গায়, তো সেই ঘুম পাড়ানি গানগুলো এই গ্রামে গাওয়া নিষেধ। তার কারণ হচ্ছে তারা জানে যে এই ঘুম পাড়ানি গান এমন একজন এন্টিটি, এমন একটি আত্মাকে জাগিয়ে তুলতে পারে, যেটা হলে গ্রামের খুব অসুবিধা হবে, গ্রামে অনেকে মারা পড়বে। তো সেই আত্মাটি কার আত্মা, তার সাথে কী এমন ঘটেছিল, কেনই বা ঘুম পাড়ানি গানের সাথে মানে তার সম্পর্কটা কী, এই সমস্ত কিছু নিয়েই এই গল্পটা। এই গল্পের মধ্যে পুনর্জন্মের কিছু ছোঁয়া রয়েছে, পুরোনো দিনের জমিদারি প্রথার কিছু যে নেগেটিভ দিকগুলো সেগুলো নিয়ে কিছু ঘটনা রয়েছে, এবং বেশ একটু থ্রিলিং ব্যাপার স্যাপারও রয়েছে। তো যার ফল ওভারঅল বইটার থিমটা কিন্তু খারাপ নয়, কিন্তু আমি হয়তো মৃত্যুজ্যোৎস্না রাত্রি পড়ার পরে অভিষেক চট্টোপাধ্যায়ের ভূতের গল্পগুলোর ক্ষেত্রে স্পেশালি ভীষণ বেশি হয়তো হাই এক্সপেকটেশন ছিল, তো সেই জন্য আমার এই বইটা ওই আমার এক্সপেকটেশন লেভেলটাকে ম্যাচ করেনি। বাট ডেফিনেটলি এই বইটা তোমরা একবার ট্রাই করতে পারো, যারা শুধু ভূতের গল্প পছন্দ করো, মানে সেভাবে অ্যাজ সাচ তন্ত্রমন্ত্র নয়, জাস্ট ভূতের গল্প, তারা একবার এই বইটা পড়ে দেখতে পারো। এমনও হতে পারে আমি হয়তো রাইট ফ্রেম অফ মাইন্ডে পড়িনি বইটা, যার কারণে আমার অতটা ভালো লাগেনি। তো এই বইটা আমি নেক্সট পড়েছিলাম। এরপরে যে বইটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে পত্রভারতী থেকে কেনা ইন্দ্রনীল সান্যালের অপারেশন ওয়ারিস্তান। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো দেখবে, যারা জানবে এতদিনে, যে 2024-এ যে বইগুলো আমি পড়েছি, যে নতুন লেখকদের আমি খুঁজে পেয়েছি, তার মধ্যে একজন হলো ইন্দ্রনীল সান্যাল, যার লেখা আমার খুব ভালো লাগছে। তো ইন্দ্রনীল সান্যালের আমার যেটা হয়, কারোর লেখা যদি ভালো লাগে তার সবকটা বই পড়ে না নেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। তো এই বইটা আমি কিনেছি পত্রভারতী থেকে। এটার প্রিন্টেড প্রাইস হলো 299 টাকা, এবং এটাও এটা সায়েন্স ফিকশনও বলতে পারো, আবার থ্রিলার, স্পাই থ্রিলার, অনেক কিছুই অনেক রকমই বলা যেতে পারে এটা। তো এটা একটা লেয়ার্ড স্টোরি লাইন রয়েছে। তো এটার ব্লাডটা তোমরা, আচ্ছা পৃষ্ঠা সংখ্যাটা বলে দিই একটুখানি। পৃষ্ঠা সংখ্যা হলো বইটা 223। আচ্ছা, এইবার ব্লাবটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ব্লাবটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার মতো করে গল্পটা বলছি, যে ভারতবর্ষ ও আর ওয়ারিস্তান হলো দুটো পাশাপাশি রাষ্ট্র, এবং যাদের মানে রাষ্ট্রের মধ্যে যে খুব সুসম্পর্ক আছে তা নয়, একটা পলিটিক্যাল যোগাযোগ অবশ্যই রয়েছে, যারা মুখোমুখি যুদ্ধ চায় না, কিন্তু তার বাইরে কিছু মানুষ থাকে যারা হয়তো যুদ্ধ করতে পারলেই বেঁচে যায়। তো এই ভারতবর্ষ ওয়ারিস্তানের মধ্যেও সেরকম কিছু লোকজন রয়েছে। তো ওয়ারিস্তানে যে ভাবি প্রধানমন্ত্রী, এবং টেকনিক্যালি টেররিস্ট বলা ভালো, তার সেই রাজু মণ্ডলের হার্ট অ্যাটাক হয়, এবং হার্টের অবস্থা তার খুবই খারাপ। এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট যেভাবে করতে হবে সেটা ওই ওয়ারিস্তানে পসিবল না, সেটার জন্য ইন্ডিয়াতে আসতে হবে। এবার ভারতবর্ষে তাকে লুকিয়ে ঢুকতে হয়, কেন অবভিয়াসলি একটা ওয়ারিস্তানের মতো এরকম একটা জায়গা, টেররিস্ট প্লাস সেটা কি প্রধানমন্ত্রী হবে, এরকম ধরনের একটা মানুষকে নিয়ে যদি অন্য একটা দেশে আসা হয়, সেখানে একটা কূটনীতির একটা গল্প থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে এই কার্ডিয়াক সার্জারির উপর যেটা করবেন, হার্ট ট্রান্সপ্ল্যান্ট যেটা হবে রাজু মণ্ডলে, সেটা করবেন হচ্ছেন ডক্টর লুসি লাহিড়ী। এই লুসি লাহিড়ী এবং
তার আরেকজন তার যে হাজব্যান্ড, তারা দুজন মিলে একটা কোনো অ্যাসোসিয়েশন চালান ডাক্তারের, যেখানে তারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কাজ করে। এই অর্গ্যানগুলো আসছে কোত্থেকে এবং এই অর্গ্যানের পেছনে সেটা কি অর্গ্যানগুলোকে কি কোথাও কোনোভাবে তৈরি করা হচ্ছে সায়েন্টিফিক্যালি, নাকি সেটা কোনো মানুষের কাছ থেকে জাস্ট গরিব মানুষদের কাছ থেকে সেটাকে কেড়ে নেওয়ার মতো করে, যেটা হয় অর্গ্যান ট্রাফিকিং যেটা হয় সেরকম বিষয়ের উপর ডিপেন্ড করছে। এই সমস্ত কিছুর মধ্যে আমরা একটা ক্যারেক্টারকে খুঁজে পাবো, সেটা হচ্ছে প্রথমা লাহিড়ী। এই প্রথমা লাহিড়ীকে না, সে একটি টেকনিক্যালি বাচ্চা মেয়ে, ওই তার বয়স 20-21 বছর মতো, কিন্তু সে লাস্ট টাইম তার বয়স যতদূর সে জানতে পেরেছে তার বয়স ছিল 16 বছর, তার মাধ্যমিক দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে তার 4 বছর পরে হঠাৎ ঘুম ভাঙে। এই 4 বছর তার সাথে কি হয়েছে সে জানে না। প্রথমা নিজে কোত্থেকে এসছে সেটাও সে জানে না। এই প্রথমা লাহিড়ীর যে হার্ট, সেটাকে ট্রান্সপ্ল্যান্ট করা হবে রাজু মণ্ডলের শরীরে। এইটা নিয়ে গল্পটা, এবং গল্পের মধ্যে আমরা দেখতে পারবো প্রথমা লাহিড়ীর পরিচয়টা কি, আসলে সে কে, এবং প্রথমা লাহিড়ী কীভাবে আস্তে আস্তে দেশের মানে ভারতের যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের সাথে তার প্রথমার কীভাবে যোগাযোগ হচ্ছে, এই নিয়ে কিন্তু গল্পটা খুব থ্রিলিং একটা গল্প। আমি বলবো না যে গল্পটা পড়তে সবসময়তে খুব ম্যাচিওর লাগবে, তা নয়। কখনো কখনো কিছু কিছু জায়গায় খুব ইম্যাচিওর মনে হতে পারে, খুব ইললজিক্যাল মনে হতে পারে, বাট ইভেন আফটার দ্যাট এই বইটা পড়ার মধ্যে একটা মজা রয়েছে। এই প্রথমা লাহিড়ী সিরিজটা নিয়ে কিন্তু আরও 2টো বই ইন্দ্রনীল সান্যালের রয়েছে। তো যাই হোক, তো এই ক্যারেক্টারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই বইটা তোমরা একবার পড়ে দেখতে পারো। এই একটা জিনিস বলে রাখি, তোমরা হয়তো নামগুলো দেখেই বুঝতে পারছো যে কী ধরনের, মানে কোন নাম কী ধরনের ক্যারেক্টারের মধ্যে গিয়েছে। মানে যদি ধরো ওয়ারিস্তান, তোমরা একটা আন্দাজ করতে পারবে ওয়ারিস্তান কোন দেশকে বোঝানো হচ্ছে, বা ধরো এই যে বলা হয় যে বাঙালি রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জি অ্যাকচুয়ালি কোন রাষ্ট্রপতি ক্যারেক্টারের ওপর ভিত্তি করে তৈরি, সেটাও তোমরা ধরতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী পাঞ্জাব দা পুত্র হরভজন সিং, সেই ক্যারেক্টারটা কোন প্রধানমন্ত্রীর ওপর ভিত্তি করে, সেটাও তোমরা ধরতে পারবে। তো এইটার মধ্যে, এই গল্পটার মধ্যে একটা পলিটিক্যাল, তখনকার দিনে সেই সময়টা পলিটিক্যাল যে অ্যাম্বিয়েন্সটা ছিল ইন্ডিয়ার, সেটা কিন্তু এই গল্পটাতে ফুটে উঠেছে, এবং গল্পটা তোমরা পড়ে দেখতে পারো, খারাপ লাগবে না। তো এটা হচ্ছে পরের বই যেটা আমি পড়েছিলাম। এরপরে যে বইটা আমি পড়েছিলাম সেই বইটা হচ্ছে অমৃতা কোনারের নরকরাজ হু ইজ দ্য নেক্সট। বিভা থেকে বেরিয়েছে, এটা প্রিন্টেড প্রাইস হলো 199, এবং পৃষ্ঠা সংখ্যা সম্ভবত এরকম 190 হবে, 192, হ্যাঁ 192। তো এইটা পড়েছি। এই বইটা তোমরা ব্লার্বটা আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, তার কারণ হচ্ছে ব্লার্বটা এই পোর্শনটা হয়তো তোমরা পড়তে পারবে, কিন্তু এই পোর্শনটা লালের ওপর কালো দিয়ে লেখা, তো হয়তো তো ফুটছে না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি আমার মতো করে গল্পটা বলে দিই যে ভারতের বিভিন্ন স্টেট থেকে কিছু মানে অল্প বয়সী অবিবাহিত মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে, কিন্তু এই কিডন্যাপটা কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু সবারই মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে কোনো রকম র্যানসাম কল কিন্তু আসছে না, কোনো রকম কোনো প্রতিশোধ স্পৃহা থেকে কেউ কিডন্যাপ করবে সেরকম, মানে রিভেঞ্জ যে টপিক থিমটা, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো তাহলে কেন তাদের কিডন্যাপ করা হচ্ছে, আর যাদের কিডন্যাপ করা হচ্ছে তারা কি বেঁচে আছে হয়তো, নাকি তাদের মেরে ফেলা হচ্ছে। তো এইভাবে গল্পটা শুরু হবে। এই গল্পের যেটা বললাম যে গল্পের মানে এই ঘটনা, এই রহস্য সমাধান করতে কলকাতা থেকে আসছেন অভিমন্যু। তিনি কলকাতার যে কিডন্যাপিংগুলো ঘটাচ্ছিলেন তাকে অ্যারেস্ট করেন, এবং তারপর তিনি বাইরের একটি স্টেটে যান বিদ্যাকে অ্যাসিস্ট করতে। বিদ্যাও আর একজন পুলিশ অফিসার যিনি সেই অঞ্চলে, সেই স্টেটের মেয়েগুলোকে উদ্ধার করেছিলেন। তো দুজন মিলে এই যে কিডন্যাপার, তার কারণ কি, কেন কিডন্যাপ করা হচ্ছে, কিডন্যাপার কি চাইছে, সে আসলে কি খুঁজছে, এই সমস্ত, এবং কিডন্যাপার সবচেয়ে বড় কথা, কিডন্যাপারটা কে, এই বিষয় নিয়ে কিন্তু গল্পটা বেশ টানটান, আমার বেশ ভালো লেগেছে। আমি 2টো সিটিংয়ে বইটা শেষ করেছি, বেশ ইন্টারেস্টিং। আমার খুব ইদানিং আমি অমৃতা কোনারের লেখাগুলো দেখছি, আমার বেশ ভালো লাগছে। ইভেন অমৃতা কোনারের নতুন একটা বইও বেরোচ্ছে দীপ প্রকাশন থেকে এই বইমেলাতে, সেটার নাম তোমরা আমার সাজেশন ভিডিওতে পেয়ে যাবে, সেটাও তোমরা কিনে দেখতে পারো। আমার লাস্ট অমৃতা কোনারের আর একটা বই ভালো লেগেছিল, সেটা হচ্ছে মৃতেরা কথা বলে 1, সেটা রিভিউ আমার আগে একটা ভিডিওতে রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। আমার মনে হয় যারা এই ধরনের থ্রিলার পড়তে ভালোবাসো তাদের কিন্তু অমৃতা কোনারের লেখা অবশ্যই পড়া উচিত, এটা আমার বেশ ভালো লেগেছে বইটা। পরে আমি যে বই দুটো পড়েছি সে দুটো কমিক্স, মৃত্যুভূমি দ্য ডেডল্যান্ড সাগা 1 এবং 2, এই দুটো বেরিয়েছে অন্তরীপ থেকে। সমীক দাশগুপ্তর গল্প এবং সম্ভবত সুমন্ত গুহ বা অর্ক চক্রবর্তীর গ্রাফিক। তো এই বই দুটো
একটু বলে নিই, এই দুটোর ব্লার্ব দুটো কিন্তু একই। হ্যাঁ, তো একটা ব্লার্বই তোমাদের দেখাচ্ছি, একটু পজ করে পড়ে নাও। মানে আমরা এখানে দেখব যে পৃথিবীতে এমন একটা কিছু মানে কি বলবো, মহামারী শুরু হয়েছে যেখানে এই মানে মানুষরা একটা নরখাদকে পরিণত হচ্ছে, মানে টু বি অনেস্ট ওই জম্বিতে পরিণত হচ্ছে, এবং এই জম্বি একের পর এক জনপদকে ধ্বংস করছে। কলকাতাতেও তার থাবা পড়েছে, এবং যে কলকাতার ডেপুটি কমিশনার সম্রাট মুখার্জি ও তার পরিবার এটার সাথে মোকাবিলা করে চলেছে এবং একটা সেফ প্লেস খুঁজছেন। সেই নিয়ে গল্পটা সেখান থেকে এগোচ্ছে। তো আমরা বাংলায় জম্বি নিয়ে গ্রাফিক বা কমিক্স খুব কম পড়েছি, বা আমি জানি না এর আগে সেরকমভাবে কোনো কাজ এটা নিয়ে হয়েছে কিনা। সেই জন্য আমি বলবো এটা আমার মানে খুব ইন্টারেস্টিং লেগেছে এই প্রজেক্টটা। এটার ফার্স্ট দুটো পার্ট আমার পড়া হয়ে গেছে, 3 নম্বর পার্টটা বইমেলাতে আসছে। তো বলে দিই, ফার্স্ট পার্টটার প্রিন্টেড প্রাইস হলো 350 টাকা, সেকেন্ড পার্টটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা। ফার্স্ট পার্টটার পৃষ্ঠা সংখ্যা হলো 73, এই যে মেন 73 পাতার গল্প, কিন্তু তার সঙ্গে পরে ওই ক্যারেক্টার মানে প্রত্যেকটা চরিত্র কে কী সেইটা ডিটেল লেখা রয়েছে, এবং লাস্টে লেখকদের এবং যারা ইলাস্ট্রেশন করেছেন তাদের ডিটেল তাদের সম্বন্ধে লেখা রয়েছে। এবং এটা 2 নম্বর পার্টটারও সেম, কিন্তু 2 নম্বর পার্টটার পৃষ্ঠা সংখ্যা অনেকটা কম, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 2 নম্বর পার্টের 36, 37, এবং 2 নম্বর এবং 1 নম্বর পার্টের আরেকটা ডিফারেন্স হলো 1 নম্বর পার্টের পৃষ্ঠাটা একটু গ্লসি, আশা করি বুঝতে পারছো। কিন্তু 2 নম্বর পার্টের পৃষ্ঠা সংখ্যাটা কিন্তু একটু ম্যাট, এই যে। তো এই দুটো হচ্ছে ডিফারেন্স। তো এটা 3 নম্বর পার্টটা আমি বইমেলা থেকে কিনবো যদি পারি, খুব মানে পড়ার ইচ্ছা আছে এই বইটা। এই সিরিজটা তো আমি কমপ্লিট করবো, যতগুলো বেরোবে আমার ততগুলো কেনার ইচ্ছা থাকলো। তো এই দুটো হচ্ছে আমার নেক্সট বই, যে দুটো আমি শেষ করেছি। তোমরা পড়ে দেখতে পারো, যারা তোমরা বাংলা গ্রাফিক নোভেল পড়তে পছন্দ করো তাদের কিন্তু এই সিরিজটা পড়ে দেখতে পারো অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই দুটো বিকল্প কভার রয়েছে। সেই বিকল্প কভারগুলোর অ্যাকচুয়ালি ওই 50-60 টাকা করে দাম বেশি, কিন্তু আমি এই নর্মাল কভারটাই পছন্দ, ঠিক আছে নর্মাল কভারটাও যথেষ্ট সুন্দর, তো আমি সেজন্য এক্সট্রা টাকা দিয়ে বিকল্প কভার নিয়ে নিই। এরপরে যে বইটা আমি শেষ করেছি এটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের ইঁদুর কল। এটা পত্রভারতী থেকে বেরিয়েছে। এটা প্রিন্টেড প্রাইস হলো 280 টাকা। হ্যাঁ, 280 টাকা। পৃষ্ঠা সংখ্যা হলো 176। এবং এইটার ব্লার্বটা তোমাদের দেখিয়ে দিই। ইন্দ্রনীল সান্যালের ডিটেকটিভ সুনীল সেন, গোয়েন্দা সুনীল সেন সিরিজের সম্ভবত প্রথম বই এটা, কেননা সুনীল সেনের ক্যারেক্টারটিকে আমি অন্য কোনো বইতে এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো ব্লার্বটা পড়তে পড়তে আমি আমার মতো করে গল্পটা বলে দিই। সেটা হচ্ছে মিজোরামে দুর্ভিক্ষ চলে, এবং এই দুর্ভিক্ষের কারণ নিয়ে গবেষণা করছিলেন বিজ্ঞানী নীলাঞ্জন চক্রবর্তী, কিন্তু হঠাৎই তিনি তার হোটেল রুম থেকে গায়েব হয়ে যান, নিরুদ্দেশ হয়ে যান। তো এই নীলাঞ্জনকেই খুঁজে পাওয়ার জন্য মিজোরামের যে মুখ্যমন্ত্রী তিনি গোয়েন্দা সুনীল সেনকে মিজোরামে নিয়ে আসেন, এবং এই যে হোটেলটিতে নীলাঞ্জন চক্রবর্তী ছিলেন সেই হোটেলে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা দেখতে পাবো। সেই ক্যারেক্টারদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব রয়েছে, পেশাগত শত্রুতা রয়েছে, ব্যক্তিগত শত্রুতা রয়েছে, কোনো রকম মাদক পাচার তার একটা গ্রুপ রয়েছে, বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম ধরনের যৌন হিংসা রয়েছে, বিভিন্ন ধরনের কিছু ক্যারেক্টার্স আমরা দেখতে পাবো। এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে তাদের জেরা করে কি সুনীল সেন সত্যি নীলাঞ্জনকে খুঁজে পাবেন, নাকি নীলাঞ্জন চক্রবর্তী কি আদেও বেঁচে আছেন, এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা। গল্পের প্রেক্ষাপটটা ডেফিনেটলি নতুনত্ব রয়েছে, কিন্তু ইন্দ্রনীল সান্যালের এই বইটি আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, তার কারণ ইন্দ্রনীল সান্যালের কাছ থেকে এত ভালো ভালো কিছু বই আমি পড়েছি, এবং তোমরা যারা আমার 2024-এর র্যাপ আপ ভিডিওটা দেখেছো সেখানে দেখে থাকবে হয়তো যে প্রথম 10টা সবচেয়ে ভালো 10টা বই যেগুলো আমি পড়েছি তার মধ্যে থেকে 3টে বই ইন্দ্রনীল সান্যালের লেখা। সেক্ষেত্রে ইন্দ্রনীল সান্যালের এই বইটা আমার যেন একটু ইম্যাচিওর মনে হয়েছে লেখাটা। কোথাও একটা রহস্যের গল্পের যে বাঁধনটা থাকে সেটা আমার মনে হচ্ছে অতটা জমেনি। তো তোমরা এই বইটা কিনে অবশ্যই দেখতে পারো, বাট আমি বলবো এর থেকেও ভালো ইন্দ্রনীল সান্যাল লেখা কিন্তু রয়েছে, এবং মেডিকেল থ্রিলারগুলো নিয়ে এত ভালো লেখেন। ইভেন প্রথমা ডায়েরি সিরিজটাও ওনার বেশ ভালো, কিন্তু এটা আমার অতটা বেশি কিন্তু ভালো লাগেনি। বাট ডেফিনেটলি এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা চাইলে কিন্তু কিনে পড়ে দেখতে পারো। এরপরে যে বইটা আমি শেষ করেছি সেটা হচ্ছে কুহক কাল, অঙ্কিতার লেখা, কল্পবিশ্ব থেকে বেরিয়েছে, এবং এটা বেশ মোটা একটা বই দেখতেই পাচ্ছ। এটার প্রিন্টেড প্রাইস, এটা বেশ দামি একটা বই, 649 টাকার দাম এটার। এবং মানে আমরা শুধু বলছিলাম যে গত কদিন ধরে আনন্দের দাম বাড়ছে, আনন্দের বইয়ের দাম বাড়ছে, আনন্দের বইয়ের দাম বাড়ছে, বাট এখন বেশ কিছু
প্রকাশনা সব এই কল্পবিশ্ব বা আরও কিছু প্রকাশনা আছে যাদের কিন্তু বেশ মানে বইমেলার রেঞ্জেও দেখছিলাম যাদের 500 450 500 নিচে কোনো সেভাবে বই ভালো পাচ্ছি না। তো তাদের মানে ওভারঅল প্রত্যেক বইয়ের দামই অ্যাকচুয়ালি বাড়ছে, শুধু আনন্দকে দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, এই বইটা হচ্ছে কত পৃষ্ঠা সেটা একটু বলে দিই। প্রায় 500-600 পৃষ্ঠার বোধহয় বই। 509 পৃষ্ঠার একটা বই। তো এই বইটা হচ্ছে বেসিক্যালি যারা তোমরা কাল সন্ধ্যার বা পড়েছো অঙ্কিতা, তার লেখা, তার সেই কাল সন্ধ্যাবার সেকেন্ড পার্ট বলতে পারো। কিন্তু এটার গল্পটা কিন্তু গল্প হিসেবে ধরলে এটা কাল সন্ধ্যাবার প্রিকুয়েল। তো এটা তোমাদের ব্লার্বটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি গল্পটা আমার মতো করে বলছি। তোমরা যারা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী পড়েছো তারা জানো যে কঙ্কাবতী বোধহয় সম্ভবত বাংলা সাহিত্যের প্রথম মেটাফিকশন, এবং যার মধ্যে খুব লেয়ার্ড একটা গল্প রয়েছে, যার মধ্যে কিছু একটা কি বলবো প্যারালাল ইউনিভার্স টাইপের কনসেপ্ট রয়েছে, যার মধ্যে আরও অনেক রকম মানে লেয়ার রয়েছে, ভাবনা চিন্তা ইমাজিনেশন অনেক কিছু রয়েছে। তো সেই জগৎটাকে কোথাও একটা এই বইটাতে তুলে এনেছেন লেখিকা, এবং সেই প্রাচীন কঙ্কাবতীর জগৎটাকে নিয়ে এসে কোথাও একটা সেই জগতের সাথে এখনকার জগৎকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আইডিয়াটা ডেফিনেটলি ভীষণই ইউনিক। এবং এখানে আমরা দেখব কানহকে এবং তার বন্ধু হিরণ্যকে, এবং একটা অদ্ভুত অলংকার তৈরি গল্প দেখব। সেই অলংকারটার ইতিহাস কি, সেই অলংকারটা কোত্থেকে তার সেই অলংকারটা সৃষ্টি হয়েছে, এই যে প্যারালাল একটা ইউনিভার্সের কনসেপ্ট আমরা দেখব, সেটাও খুব ইন্টারেস্টিং। গল্পটার মধ্যে অনেক রকম লেয়ার রয়েছে, একটা ব্যক্তিগত শত্রুতা রয়েছে, পারিবারিক টানাপোড়েন রয়েছে, বন্ধুত্বের টানাপোড়েন রয়েছে, কানহার যে ক্যারেক্টারটা রয়েছে তার জীবনে একটা আলাদা স্ট্রাগল রয়েছে, স্কুলে বুলি হওয়ার একটা কনসেপ্ট রয়েছে, অনেক রকম কনসেপ্ট কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এটা খুব লেয়ার্ড বই এটা, এবং বইটার মধ্যে এই যে দুটো ইউনিভার্সকে পাশাপাশি আমরা দেখতে পাবো, এক হচ্ছে কঙ্কাবতীর জগৎ, একটা হচ্ছে আমাদের জগৎ, এই ট্রানজিশনটা খুব ইন্টারেস্টিং। আমি বলবো যে এই বইটা, এই সিরিজটা ইনফ্যাক্ট কাল সন্দর্ভা এবং এই কুহককাল, এই বইটা আমি জানি না সবারই ভালো লাগবে কিনা, বাট আমার ডেফিনেটলি বেশ অন্যরকম লেগেছে। এবং বাংলায় মেটাফিকশন নিয়ে এবং এই ধরনের প্যারালাল ইউনিভার্স বা এই ধরনের কনসেপ্ট নিয়ে যে এখন কাজ হচ্ছে, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয় তোমরা এই সিরিজটা পড়ে দেখতে পারো, যারা তোমরা একটু এই ধরনের গল্প পড়তে পছন্দ করো। হয়তো ইংলিশে আমরা প্রচুর পড়েছি এই ধরনের গল্প, কিন্তু বাংলায় এই ধরনের কাজ কিন্তু সত্যি খুব মানে একটা অভিনব ব্যাপার। তো আমার মনে হয় এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। ফার্স্ট তোমরা অবশ্যই কাল সন্ধ্যাবা পড়ো, তাহলে তোমাদের এটা রিলেট করতে সুবিধা হবে। এবং এই বই দুটো খুব রিসেন্টলি আবার অ্যাভেলেবেল হয়েছে, কারণ বই দুটো আউট অফ স্টক হয়ে গেছিলো। আমিও খুব রিসেন্টলি পেয়েছি বই দুটো হাতে, তো এবং পড়ে ফেলেছি বই দুটো পাওয়ার পরে। তোমরা পড়ে দেখতে পারো, আমার বেশ অন্য রকম লেগেছে। মানে নতুন, আমি অঙ্কিতার লেখা এর আগে পড়িনি, মানে প্রথম কাল সন্দর্ভা পড়লাম, তারপরে এই বইটা পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের 4 অক্ষর। এটা দেশ থেকে বেরিয়েছে, এটা প্রিন্টেড প্রাইস হলো 150 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 118-19 হবে বোধহয়, যতদূর মনে আছে, কেন হ্যাঁ 119 পাতার। এটা আমি এক রাতে শেষ করেছিলাম, এবং এই বইটা ইন্দ্রনীল সান্যালের অন্য লেখার থেকে সম্পূর্ণ আলাদা। তোমাদের ব্লার্বটা একটু দেখিয়ে দিই, আমি আমার মতো করে গল্পটা বলে দিই। এখানে লীলা বলে একটি ক্যারেক্টার রয়েছে। লীলা হলো বার্ডিং ফিল্ম মেকার, কিন্তু তার নিজস্ব কিছু কমপ্লেক্স রয়েছে, যেটা তার গায়ের রং নিয়ে। তো এবার গায়ের রং নিয়ে কমপ্লেক্সটা ডেফিনেটলি তার সমাজ থেকেই তার পাওয়া, কেন সমাজের মধ্যে ওই কালো মানে মেয়ের গায়ের রং কালো হলে মুশকিল, হ্যান ত্যান অনেক বিচ্ছিরি টাইপের কনসেপ্ট রয়েছে, বিচ্ছিরি আবার উইয়ার্ড কনসেপ্ট রয়েছে। এনিওয়েজ, তো এই লীলার সাথে পরিচয় হয় মিস ইয়েলোর একটি ইন্টারভিউ নিতে যান লীলা। মিস ইয়েলো হচ্ছে একজন ক্যাবারে ডান্সার, একটা সময়তে 70-80 দশকে তিনি একজন ফেমাস ক্যাবারে ডান্সার ছিলেন। এবং পার্ক স্ট্রিটের যে একটা রিচ হিস্ট্রি রয়েছে, পাব কালচার রয়েছে, একটা ক্যাবারে কালচার রয়েছে, তো এই সময়কার হিস্ট্রিটা ওনার কাছ থেকে আমরা খুব ভালো করে জানতে পারবো। ইভেন আমরা যারা এখনকার দিনে পার্ক স্ট্রিট সম্বন্ধে ওয়াকিবল, ট্রিঙ্কাস, লাডুস এই ধরনের রেস্টুরেন্টগুলো, পাবগুলো সম্বন্ধে জানি, তাদের এই বইটা পড়তে খুব ভালো লাগবে এই জায়গাটাতে। এবং এই ইন্টারভিউ নিতে গিয়েই তার মিস ইয়েলোর ছেলের সাথে লীলার পরিচয় ঘটে এবং একটি সম্পর্ক তৈরি হয়। লীলার ভাই লালন, ও অ্যাকচুয়ালি গান করতে চায়, কিন্তু ওর বাবা চায় ও ডাক্তার হোক। লালন যে ব্যান্ডের কাজ করে, সেই ব্যান্ডেরই আরেকজন মেম্বার হচ্ছে অর্চিষ্মান। তার সাথে বর্ণিকার একটি সম্পর্ক, ছোটোবেলা থেকে সম্পর্ক, এবং দুইবারই জানে যে অর্চিষ্মানের সাথে বর্ণিকার বিয়ে হবে।
তাদের একটা নিজস্ব গল্প রয়েছে, এটা লাভ স্টোরি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মানে লাভ স্টোরি থাকবে, ভিলেন থাকবে না, তা কি আর হয়। সেখানে আমরা দেখবো ভিকি বলে একটা ক্যারেক্টার, যার বাবা পলিটিক্যালি খুব স্ট্রং এবং একটা বিশাল বড় লোক, প্রায় প্রমোটারের বিজনেসদার, এবং তার সে এই ভিকি কিন্তু বিয়ের দিনকে, ফুলসজ্জার দিনকে তার প্রথম স্ত্রীকে হত্যা করে, কিন্তু বাবার হস্তক্ষেপে সে বেঁচে যায়। কিন্তু এই ভিকি পরবর্তীকালে এমন কিছু ঘটনা ঘটায় যে ক্ষেত্রে যে ঘটনাটাতে এই প্রত্যেক কটা মানুষের জীবন, এই যে গল্পের প্রত্যেক কটা ক্যারেক্টার আছে, প্রত্যেক কটা ক্যারেক্টারের জীবন নষ্ট হয়ে যায়, মানে জীবন এলোমেলো হয়ে যায়, নষ্ট হওয়ার থেকে বড় এলোমেলো হয়ে যায়। এইটা নিয়ে গল্পটা খুব সুন্দর ইন্টেন্স একটা গল্প, এবং পার্ক স্ট্রিটে চত্বরে যে ইতিহাস রয়েছে, একটা রিচ ইতিহাস রয়েছে, সেইটার কিন্তু এই বইটাতে খুব ভালো দেখিয়েছেন ইন্দ্রনীল সান্যাল। এবং আমরা যারা কলকাতা শহরটাকে খুব ভালোবাসি, আমি জানি আমি কৃষ্ণনগরে থাকি, কিন্তু তার সত্ত্বেও কলকাতা শহরকে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমার একটা খুব বড় সময় আমি কলকাতা শহরে কাটিয়েছি। তো সেই জন্য আমি এই বইটার সাথে খুব রিলেট করতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে পড়তে। তোমরাও কিন্তু এই বইটা পড়তে পারো। এরপরে যে বইটা পড়ে রয়েছে সেটাও ইন্দ্রনীল সান্যালেরই একটা বই, রহস্যের ধারাপাঠ। এটাও পত্রভারতী থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 250 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 158। আমরা প্রথমে মনে আছে আমি তোমাদের যে বইগুলো পড়েছি তার মধ্যে থেকে একটি বইয়ের কথা বলেছিলাম, সেটা হচ্ছে অপারেশন ওয়ারিস্তান। এই বইটা থেকে যে আমরা প্রথমা লাহিড়ী যে ক্যারেক্টারটা পেয়েছিলাম, সেই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু এই গল্পটাও, মানে এই লেখাটা। এর মধ্যে প্রথমা 10টি গল্প রয়েছে, 10টি কাহিনী, এবং এই কাহিনীর মধ্যে আমরা দেখব যে কাইমেরা বলে ভারতের একটি ইন্টেলিজেন্স উইং তৈরি হয়েছে, এবং যেটার একজন ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছেন এই প্রথমা লাহিড়ী। মানে প্রথমা লাহিড়ী অপারেশন ওয়ারিস্তানে বেশ কিছু বছর পরের ঘটনা দেখবো এটাতে। এবং এই কাইমেরা এবং প্রথমা লাহিড়ী বেশ কিছু ঘটনা, বেশ কিছু নানা রকম আন্তর্জাতিক ঘটনা বা রহস্যের সমাধান করে, এবং এই কাউকে হয়তো কোনো দেশ থেকে বাঁচিয়ে আনছেন, বেসিক্যালি স্পাইরা যা করে সেরকম ধরনের কিছু ঘটনা নিয়ে কিন্তু এইখানে এই বইটার তো লেখা। এই বইটার মধ্যে এরকম 10টা ঘটনা রয়েছে। এই যে 10টা ঘটনা রয়েছে এরকমভাবে। এই যে 6 ঋতু, মানে আমরা যেরকমভাবে একে চন্দ্র দুয়ে পক্ষ পড়তাম না, সেরকম, সেই কারণে বোধহয় রহস্যের ধারাপাত নামটা উনি দিয়েছেন। এই যে একে চন্দ্র দুয়ে পক্ষ, এইরকমভাবে গল্পগুলো লেখার, এবং ছোট ছোট প্রত্যেক কটাই পড়তে ভালো লাগবে। এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো। তবে হ্যাঁ, এটা পড়ার আগে আমি বলবো অপারেশন ওয়ারিস্তানটা পড়ে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমা লাহিড়ী যে মেন ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার, তার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে যে বইটা আমি শেষ করেছি সেটা হলো এই বইটা, অম্বুবাচী 1, মধুমিতা সেনগুপ্তর লেখা। এটা বিভা থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 222 টাকা। এই বইটা নিয়ে অনেক দিন থেকে আমি শুনছিলাম, অনেক দিন মানে অনেক বছর ধরে ইনফ্যাক্ট, কিন্তু আমার কিছুতেই পড়ে ওঠা হচ্ছিল না। যারা পড়েছেন এই বইটা তারা কিন্তু প্রত্যেকেই এই বইটার সম্বন্ধে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। আমি জানি না কেন এই বইটা কেনার পরেও আমি রেখে দিয়েছিলাম। আমি এই বইটাও জাস্ট এক রাতে শেষ করেছি, মানে আমি ডিনার করে এসে 10:30 নাগাদ হয়তো বইটা ধরেছি, 12:30 1টার মধ্যে আমার এই বইটা শেষ হয়ে গেছে। তো এই বইটা পড়েছি। এই বইটার 2-3টা কিনেও পড়ার ইচ্ছা আমার রইল। অসাধারণ একটা গল্প। এটা আমাদের একটু ব্লাবটা পড়ে দিই। আচ্ছা, তার আগে একটু পৃষ্ঠা সংখ্যাটা বলে দিই। পৃষ্ঠা সংখ্যা হলো 208। আচ্ছা, এবার ব্লাবটা তোমরা দেখে না, আমি আমার মতো করে গল্পটা বলে দিচ্ছি। ওই 13 বছরের একটা বাচ্চা কুমুদ এবং 8 বছরের মেয়ে বিম্ববতী, তাদের বিয়ে হয়ে গেছে। মানে এই সময়টা হলো 1917, 1920 এরকম টাইমের সময় প্রেক্ষাপটে, এবং তখন আমরা বাল্যবিবাহর কথা জানতাম। কিন্তু একটা জিনিস যেটা আমার এই বইটাতে ভালো লেগেছে, যে এই বাল্যবিবাহের খুব পজিটিভ কিছু কী বলবো, বাল্যবিবাহের প্রেক্ষাপটটাকে খুব পজিটিভলি দেখিয়েছে, ইন আ সেন্স যে বাচ্চাগুলোর ছোটোবেলাটা কোনোভাবে নষ্ট করেনি। এইটা আমার খুব ইন্টারেস্ট লেগেছে। তো গল্পটাতে আমি যাই, সেটা হচ্ছে এই কুমুদ এবং বিম্ববতীর বিয়ের পরে নানা রকম তাদের যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, ছোটো ছোটো খুনসুটি হচ্ছে, সেই নিয়ে গল্পটা শুরু। আস্তে আস্তে দুজনের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। কিন্তু আমরা জানি আমরা যখন এই বাল্যবিবাহের কথা শুনি, সেখানে পরিবারের একটা অন্যরকম ভূমিকা দেখি, খুব নেগেটিভ একটা ভূমিকা দেখতে পারি। কিন্তু খুব ভালোভাবে মধুমিতা, যিনি লিখেছেন এই বইটার, মধুমিতা সেনগুপ্ত, উনি কিন্তু এই যে দুটো পরিবারকে দেখিয়েছেন, খুব ভালো দুটো পরিবারকে দেখিয়েছেন। বাল্যবিবাহ তখনকার দিনে একটা প্রথা ছিল, যে প্রথাটা একদমই সমর্থনযোগ্য নয়, কিন্তু তারপরেও সেই বাল্যবিবাহের পরেও দুটো ফ্যামিলি যে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে, এবং কিছু মানুষ যে
এত বেশি উদার হতে পারে, মানে তাদের মানসিকতা যে এত চওড়া হতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই বইটাতে রয়েছে। এবং আমরা দিদিমা ঠাকুমাদের ক্যারেক্টারটা দেখবো, যে ক্যারেক্টারগুলো খুব অ্যাডভান্স। এবং টু বি ভেরি অনেস্ট, আমার এটা পড়তে পড়তে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ছিল। আমার ঠাকুমা 104 বছর অবধি বেঁচে ছিলেন। এবং ঠাম্মার বিয়ে হয়েছিল ঠাম্মা যখন 11 বছর বয়স। এবং ঠাম্মা ছোটোবেলার ঠাম্মার মুখ থেকে তার শ্বশুর শাশুড়ি যেরকম তাকে যত্নে রাখা, যে ধরনের গল্প শুনেছি, ঠিক এখানে বিম্ববতী শ্বশুর শাশুড়ি বা তার বাপের বাড়ির এই যত্নে রাখার বিষয়টা আমি খুব রিলেট করতে পেরেছি, যে জন্য আমি হয়তো কোথাও একটা পার্সোনালি এই গল্পটার সাথে কানেক্ট করতে পেরেছি। তো এই বইটা অসাধারণ লেগেছে। এই বইটার মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে। দুটো বাচ্চা নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটার একটা কেমিস্ট্রি রয়েছে। সেই বাচ্চা দুটোকে নিজেদের পড়াশোনা এবং নিজেদের ঠিকঠাক বয়সে যাতে এসে তবে তারা নিজেদের মধ্যে মেলামেশাটা বাড়াতে পারে, সেইটার একটা যে প্যারেন্টাল গাইডেন্স সেটা রয়েছে। এবং তখনকার দিনে সামাজিক পরিস্থিতিটা রয়েছে, খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখিকা। এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা স্বাধীনতা সংগ্রামের কিছু ফ্লেভার রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস। খুব লেয়ার্ড একটা গল্প, অসাধারণ লেগেছে। এটা যারা পড়নি, আমি জানি না, আমি এতদিন কেন পড়িনি আমি জানি না, অনেকে বলা সত্ত্বেও, বাট তোমরা যারা পড়নি, এটা কিন্তু আমি বলবো একটা মাস্ট রিড বই, মাস্ট রিড সিরিজ আমি বলবো। এটা প্লিজ পড়ো। আমি খুব শিগগিরই এটা 2 আর 3 কালেক্ট করে পড়া শুরু করবো। এরপরে যে পার্টটা রয়েছে সেই পার্টটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কেন সেখানে রয়েছে একটা ইংলিশ বই, যেটা আমি এই মাসে পড়েছি। সেটা হলো এই বইটা, অ্যাপারেচার, ভাস্কর চট্টোপাধ্যায় লেখা, পেঙ্গুইন থেকে বেরিয়েছে। এই ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা আমি আগে পড়িনি কোনোদিন। এবং কিছুদিন আগে বই পোকার গ্রুপে একজন ভদ্রলোক ভাস্কর চট্টোপাধ্যায়েরই একটি বইয়ের কথা লিখেছিলেন, এবং সেখান থেকে আমি ওনার এই জনার্দন মাইতি সিরিজটার, মিস্ট্রি সিরিজটার খোঁজ পাই। এবং যে কটা বই আমি পড়েছিলাম ব্লাব, সব কটা বইয়ের মধ্যে অ্যাপারেচারটাই আমার বেশি ইন্টারেস্টিং লেগেছিলো, তো আমি এই বইটা কিনেছিলাম। এটা প্রিন্টেড প্রাইস হলো 399 টাকা, কিন্তু ডেফিনেটলি অ্যামাজন থেকে কিনেছিলাম, অনেক ছাড়েই পড়েছিলাম। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 230। আচ্ছা, ব্লাবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ার চেষ্টা করো। একটু অন্ধকার আসছে, হ্যাঁ এবার বোধহয় তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই ব্লাবটা তোমরা পড়ার চেষ্টা করো। আমি আমার মতো করে গল্পটা বলে দিচ্ছি, যে একজন স্ট্রাগলিং ফ্রিল্যান্স ফটোগ্রাফার, যার নাম হচ্ছে সম্ভবত, আমি না নাম খুব ভুলে যাই, কিছুতেই নাম মনে রাখতে পারি না কেন, কে জানি, সায়ন্তন বোধ হয় নামটা, সম্ভবত সায়ন্তন নামটা। তো যাই হোক, এই যে স্ট্রাগলিং ফটোগ্রাফার, সে নিজের পেট চালাতে অপোজিটের একটা বিল্ডিংয়ের কিছু ভিডিও তোলার চেষ্টা করতো তার ক্যামেরার মাধ্যমে, যেগুলো দিয়ে তারা সে অন্যদের ব্ল্যাকমেল করতো। ভীষণ এথিক্যালি রং একটা কাজ, কিন্তু তার সত্ত্বেও পেট চালাতে হলে কিছু না কিছু মানুষ করতেই থাকে। তো সেরম ধরনের একদিন সে ওই হোটেলের ঘরে একটা ঘটনা ঘটতে দেখে, যে ঘটনাটা তার মনে হয়েছে এটা ক্রিমিনাল অফেন্স এবং এটার একটা শাস্তি হওয়া দরকার। তখন তিনি কেসটা এবং ছবিগুলো নিয়ে আসেন জনার্দন মাইতির কাছে। আর আমাদের যে লেখক, তিনি হচ্ছেন জনার্দন মাইতির কাছের বন্ধু। খুব স্বাভাবিকভাবেই আমরা ওই ব্যোমকেশের কাছে যেমন অজিতেশকে দেখি, সেরকম টাইপের। তো সেই রকম বন্ধু যে লেখে তার জনার্দন মাইতির গল্পগুলো। তো এই দুজন মিলে, মানে স্পেশালি জনার্দন মাইতি এবং তার বন্ধুর সাহায্যে, কি এই কেসটা সলভ করতে পারবে, যে খুনটাই এখনও পর্যন্ত ডিসকভার হয়নি। অ্যাকচুয়ালি শুধু ফটোগ্রাফ বা কিছু মানে কিছু ওই যে লোকটা যেটুকু ফটোগ্রাফ তুলতে পেরেছে সেটুকু ছাড়া কোনো প্রুফ নেই, পুলিশের কাছে কোনো কেস হয়নি, ডেড বডি পাওয়া যায়নি, এরকম কোনো একটা খুনের কিনারা কি করতে পারবে আদৌ? এবং মানে কোথাও কি এর পেছনে আরও বেশি কিছু বড় একটা কোনো মিস্ট্রি রয়েছে, এই নিয়ে এই গল্পটা বেশ টান প্রথম কয়েকটা পেজ। লাস্টের দিকে আমার একটু যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, লাস্টের দিকে কোথাও যেন এটা জোর করে মিলিয়ে দেওয়া হলো গল্পটা, সেটা আমার একটু প্রবলেমেটিক মনে হচ্ছে। কিন্তু বেশ কিছুটা পড়া অবধি, মানে মোটামুটি লাস্টের দিকে ওই ঘেটে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু বেশ টান লাস্টের দিকে আমার এক্সপ্লেনেশনগুলো একটু প্রবলেমেটিক মনে হয়েছে। আদারওয়াইজ কিন্তু বইটা একবার ক্যাজুয়াল রিডের পক্ষে খারাপ না, পড়ে দেখতে পারো। আমি আমার ইচ্ছা আছে অন্য একটা সিরিজের অন্য বইগুলো পড়া, তাহলে পড়ে বুঝতে পারবো যে ওনার লেখার মধ্যে এই মানে অ্যাম্বিগুইটিটা রয়েছে এন্ডিংয়ের প্রত্যেকটা, নাকি এই বইটার ক্ষেত্রে সেটা ছিল। তো সেটা আমার কিনে পড়ার একটা ইচ্ছে রয়েছে। তো এটা ছিল লাস্ট বই। এইবার আসি একটা বোনাস কন্টেন্টে। এটা কিন্তু কোনো, আগে বলে দিচ্ছি, এটা কোনো পেড অ্যাড নয়, পেড ভার্সন, পেড ভিডিও নয়। আমি জাস্ট একটা জিনিস কিনেছি, যে জিনিসটা আমার মনে হলো যারা তোমরা বই পড়ো এবং বুক রিভিউ করতে চাও ভবিষ্যতে, তাদের খুব হেল্পফুল হবে। তো সেই জন্য আমি মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো এটা হলো
পেপার ডলফিন বলে একটা অনলাইন শপ রয়েছে ইনস্টাগ্রামে। আমি জাস্ট ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে এদের শপটাকে চোখে পড়েছিল। তো এদের একটা অদ্ভুত জিনিস আমি দেখেছিলাম, একটা রিভিউ ডায়েরি রয়েছে, মানে বুক রিভিউয়ের ডায়েরি রয়েছে ক্যাটালগ টাইপের। তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। আমি খুব একটু রিস্ক টাইম সাধারণত খুব আননোন জায়গা থেকে কিনি না জিনিসপত্র, বাট সামহাও আমি খুব মানে খুব হঠাৎই অর্ডারটা দিয়ে ফেলেছিলাম। তো আমি তোমাদের দেখাই এই জিনিসটা। হ্যাঁ, খুব সুন্দর প্যাক করে পাঠিয়েছে। প্রথম কথা, এদের কোম্পানিটা হচ্ছে সাউথে চেন্নাইতে একটি কোম্পানি, এবং এনারা যেগুলো তৈরি করেন সে সবকটা কিন্তু খুব রিসাইকেলড জিনিসপত্র দিয়ে তৈরি। এবং এটা প্রথমে এই ব্যাগটা ছিল, ব্যাগে তাদের লোগো রয়েছে, তাদের ডিটেল রয়েছে, এবং তার ভেতরে যেগুলো রয়েছে সেগুলো বার করি। প্রথমেই রয়েছে হচ্ছে দ্য রিডার্স জার্নাল, যেটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম। তার সঙ্গে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, এগুলোর মধ্যে থেকে একটা বুকমার্ক রয়েছে খুব সুন্দর, বুকস অন মাই মাইন্ড বলে একটা পোস্ট কার্ড রয়েছে, একটা থ্যাংক ইউ নোট রয়েছে, এবং প্রত্যেকটাই বুঝতে হবে রিসাইকেল পেপারের। এবার এই বইটা, এইটাতে আসি যেটার জন্য আমি এটা কিনেছি এবং যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। দিস ইজ বিউটিফুল। এটা 350 টাকার দাম, বাট কোনো ডেলিভারি চার্জেস নেই, এবং খুব সুইফট ওরা ডেলিভার করেন। আমি 3-4 দিনের মধ্যে পেয়ে গেছি। এই যে বুক বিলংস টু রয়েছে ফার্স্টে, তারপর রিডিং লিস্ট, কোন রিডিং গোলস ফর দিস ইয়ার, তারপর হচ্ছে কোন মাসে কী বই পড়েছো তার একটা লিস্ট, টাইটেল, অথর, কোন মাসে রিডিং গোল কী, এরকম রয়েছে 12টা, ডেফিনেটলি 12 মাসের। দিস ইজ বিউটিফুল। আর পেজের কোয়ালিটি, উফ কি অসাধারণ পেজের কোয়ালিটি। এবং তারপরে শুরু হচ্ছে এই রকম বুক রিভিউর পেজগুলো। প্রথম ফিকশন, নন ফিকশন কোনটা কি তোমরা ডিটেল করতে পারবে, ডিটেলগুলো এখানে রাখতে পারবে, বুক টাইটেল, অথর, পাবলিশার, নানা রকম কীভাবে ডিসকভার করেছো বইটা। এখানে রেটিংটা দেখো এইভাবে দেওয়া রয়েছে, কোয়ালিটি অফ রাইটিং, ওয়েল পেজড, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এরকম প্রত্যেকটা রেটিং করা আছে, ওভারঅল রেটিংয়ের জায়গা রয়েছে, এবং এখানে নোটের জায়গা রয়েছে। এরকম 40টা বইয়ের রিভিউ তোমরা এই বইটা একটা ডায়েরিতে লিখতে পারবে, উইচ ইজ ফেয়ার অ্যামাউন্ট। এইটা আমার অসাধারণ লেগেছে। আমি আবারও বলছি, এটা কিন্তু পেড কোনো অ্যাড নয়। এটা আমি হঠাৎ করে এই বইটা খুঁজে পাই এবং তারপর এটা কিনেছি। এত ভালো লেগেছে, আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এবং আমার যারা ফেলো বুক টিউবার রয়েছে, যারা বুক রিভিউ করতে ভালোবাসে, তাদের হয়তো এই জার্নালটা খুব কাজে দেবে। তো সেই জন্য মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা ছিল আজকে বোনাস কন্টেন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। একটু লেন্দি হয়ে গেল আজকে। সামহাও ভিডিওটা করতে গিয়ে অনেকবার আমাকে কাটতে হয়েছে, কেননা সরস্বতী পুজো চলছে, চারপাশে ভীষণ আওয়াজ, মাইক বাজছে, তো যার ফলে অনেকবার কাটতে হয়েছে। তো যাই হোক, আমি এই কটা বই এই মাসে পড়েছি এবং তোমাদের সাথে সেই সবকটা বই নিয়ে আলোচনা করলাম। তো তোমরা জানিও যে এর মধ্যে থেকে কোন বইটা তোমাদের পড়ার ইচ্ছা রইলো, এবং বইমেলাতে তোমরা কী কী বই কিনলে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিও। এবং বইমেলার তোমাদের কেমন লাগলো ঘুরে, ওভারঅল কী কী বই তোমাদের মনে হলো আর একটু বেশি কিনতে পারলে ভালো হতো, বা কোন বইয়ের কালেকশনটা একটু ভালো এসছে, কোন বইয়ের কালেকশন একটু কম, মানে অতটা ভালো আসেনি, এগুলো আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তোমরা নতুন কী কী বই পড়লে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিও, এবং অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। সেটা জানতে পারলে আমার একটুখানি ভালো লাগে ভিডিও নতুন নতুন বানাতে। প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ হয় এবং আমার প্রত্যেকটা এরকম সিমিলার কন্টেন্ট তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার করে দিও। এবং এই ভিডিওটা মানে সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে, সেটাকেও প্লিজ একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে আমি যখনই কোনো ভিডিও আনবো তখনই যাতে সেই ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই বইমেলা বুক হল নিয়ে আসবো, কেন সামনে সপ্তাহে বইমেলা যাচ্ছি। তার আগে হয়তো আরেকটা ভিডিও আসবে, কী ভিডিও আনবো সেটা আমি জানি না এখনও, কিন্তু ইচ্ছা আছে নতুন কোনো বই নিয়ে ভিডিও করা, দেখা যাক। তো আজকে এই পর্যন্তই। সায়নারা, সুস্থ থেকো।